তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দাদেন আমাদের ওয়াইটির বোতল রানী বোতলেশ্বরী। তো বোতল রানী বোতলেশ্বরীর কালকে ভিডিও যেখানে ইনসিকিউরিটি নিয়ে জ্ঞান দিয়েছে যে আমরা যারা ভিউয়ার্স মানে আমরা যারা সমালোচক রয়েছি, এই যে ওয়ান অ্যান্ড অনলি সমালোচকদের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি সমালোচক, যেই সমালোচককে দেখে যাকে এখনো পর্যন্ত অন্য কোনো ক্রিয়েটার অন্য কোনো সমালোচক বিট দিতে পারেনি, তার ভিউজ তার ক্যাপেবিলিটি এতটাই হাই যে তার সমকক্ষ অন্য কোনো সমালোচক এখনো পর্যন্ত হতে পারেনি। ওয়ান অ্যান্ড অনলি সমালোচক, যার জন্য তাকে দেখে তার ভিউজ দেখে প্রত্যেকটা সমালোচক ইনসিকিউরিটিতে ভোগে এবং তারা তাকে হিংসা করে, তাকে দেখে জ্বলে। একটা মানুষ এই যাকে আমি দেখলাম যে নিজেই নিজের প্রশংসা করে, নিজেই গায়, নিজেই স্টেজে ওঠে, নিজেই গান করে, নিজেই বস্তা পাতে, আবার গানের শেষে নিজেই বস্তা তুলে পিঠ চাপড়ে বাড়ি চলে যায়। ঠিক সেই রকম একজন ক্রিয়েটার যে নিজেই নিজের প্রশংসা প্রতিদিন নিজেই নিজের ঢাক পেটাতে পেটাতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সেই ক্লান্তিকর পরিস্থিতি হওয়ার পরেও কোনো মানুষ গিয়ে হাততালি দিয়ে বলে না দুর্ধর্ষ দুর্দান্ত, হ্যাঁ তোমার মতন সত্যি কেউ হতে পারবে না। এই যে আত্ম অহংকার, জানেন পৃথিবীতে কাদের আত্ম অহংকার অতিরিক্ত লেভেলে থাকে? যেগুলো দেখবেন হার আওয়াতে ঘর থেকে উঠে এসে হঠাৎ করে অনেক কিছু পেয়ে যায়, যেটা তার যোগ্যতার বাইরে, যেটা সে ডিজার্ভ করে না, সেই জিনিস যখন পেয়ে যায় না তখন তাদের অবস্থা এরকমই হয়। গুণী শিল্পীদের সান্নিধ্যে কোনো সময় গিয়ে দেখবেন, গুণী মানুষদের সান্নিধ্যে গিয়ে দেখবেন তারা মাটির সাথে মিশে থাকে। তাদের সামনে গিয়ে অহংকার করতে গেলে না লজ্জা বোধ হবে আপনার, যে এত জানা মানুষগুলো, এত জ্ঞানী মানুষগুলো নির্দ্বিধায় বলে আমি তো এখনো কিছুই জানি না, সবে শিখছি। আর এই সব মানে কি বলবো কুলাঙ্গার, সমাজের কুলাঙ্গারগুলোকে দেখে যখন ভাবি যে নাম্বার ওয়ান হওয়ার গর্ব ঝরে ঝরে যখন পড়তে দেখি না, ওয়াক থু ছাড়া আর কিচ্ছু মনে হয় না। বিশ্বাস করুন, সত্যি বলছি, ওয়াক থু ছাড়া কিচ্ছু মনে হয় না। আজকে এই যে নাম্বার ওয়ান সমালোচক, কিভাবে হয়েছে নাম্বার ওয়ান সমালোচক? আমরা ওয়াইটিতে কাদেরকে নিয়ে সমালোচনা করি আপনারা সবাই জানেন। যেই জিনিসগুলো ওয়াইটিতে পচা দুর্গন্ধ বেরিয়ে গেছে, যাদের না আছে চারিত্রিক গঠন, না আছে মানবিকতা, না আছে নৈতিকতা, না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না আছে সংস্কার, না আছে রুচি, না আছে কালচার, তাদেরকে নিয়েই আমরা সমালোচনা করি। ওয়াইটিতে আজ পর্যন্ত যতগুলো ব্লগার বলুন, যতগুলো সমালোচক বলুন, হ্যাঁ সমালোচিত হয়েছে, তাদের দেখবেন কোনো না কোনো দিকটা নিয়ে মানুষ সমালোচনা করেছে, তাই না? এবার এই যে কুলাঙ্গারনি আজকে ওয়াইটিতে নাম্বার ওয়ান সমালোচক। কি করে নাম্বার ওয়ান সমালোচক? প্রথম যদি ডে ওয়ান থেকে ওর সমালোচনার জগতের জার্নিটা দেখেন তাহলে বুঝে যাবেন এ ডে ওয়ান থেকে নোংরামিকে সাপোর্ট করে আজকের ডেটে নাম্বার ওয়ান সমালোচক। কারণ এ ওয়াইটিতে এসে বুঝে গেছিল আমাকে ইত্রামি বজ্জাতি ধ্যাসটামি করতে হবে, তবে গিয়ে আমি নাম্বার ওয়ানে পৌঁছতে পারবো। তাতে লোকে লাথাক, লোকে জুতাক, কোনো অসুবিধা নেই। লাতখর জুতাখর হয়েও আমি দোকান কাটা কুত্তি হয়ে সমাজের মাঝখান দিয়ে, ওয়াইটির মাঝখান দিয়ে উলঙ্গ হয়ে ঘুরতে পারি, তাতে আমার কিছু অসুবিধা নেই। আমার শুধু মাত্র পয়সার সঙ্গে সম্পর্ক, পয়সা রোজগার করলেই আমার হবে। এবং যার ঘরের মানুষ জল গরম করতে পারে না বলে তার স্ত্রীকে ওয়াইটির মাঝখানে উলঙ্গ করে ছেড়ে দেয় যে ভাই তুমি যেন তেন প্রকারেণ ইনকাম করো, আমার ইনকামের সঙ্গে সম্পর্ক। সে প্রথম দিন থেকে যদি দেখেন, প্রথম আমাদের ওয়াইটির বসাক যে লেংটি মামুনি নামে পরিচিত, পুরো ওয়াইটি জগতে যে একসময় উলঙ্গপনা করে বেরিয়েছে,
সোশ্যাল মিডিয়ায় তার বয়ফ্রেন্ডকে নিয়ে বা কাস্টমার বলতে পারে নিয়ে হোটেলে হোটেলে মারাতে গেছে, সেগুলো মানুষকে ভিডিও করে করে দেখিয়েছে। এতটাই নির্লজ্জ একজন মহিলা। সেই বসাক ছিল ওর প্রথম টার্গেট, এবং সেই বসাককে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেই লেংটি মামুনিকে আদিক্ষেতা করে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল শুধু নিজের চ্যানেলটা গ্রো করবে বলে। এবং সেই বসাক যখন বুঝতে পেরেছিল বসাকের ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে এই বজ্জাত নিজের জায়গা তৈরি করতে চাইছে, তখন বসাক ওর জামাটা তুলে ওর পাছার মধ্যে 4টে ক্যাত লাথি মেরে বলেছিল, চল ফট 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 ফট, আমার থোবড়া আমার ফেস ভ্যালু তোকে আমি ইউজ করতে দেব না। তাহলে ভাবুন, একজন লেংটি মামুনি, সেও ওকে ক্যাত করে লাথি মেরে ওর অকাত বুঝিয়ে দিয়েছিল। তারপরে সেখান থেকে চলে এসেছিল কোথায়? সেই তখন বসাককে যখন আর ইউজ করতে পারলো না, তখন সেই বসাক হয়ে গেল ওর জীবনের নাম্বার 1 শত্রু। তারপরে চলে আসলো অনেস্ট গ্রুপ। সেই অনেস্ট গ্রুপেও তোমরা সবাই জানো সঞ্জয় দাকে লুল্লুরিবাজি করার জন্য, সঞ্জয় দাকে গ্রিপে রাখার জন্য, সঞ্জয় দাকে কালো মেল করার জন্য অনেক প্রচেষ্টা ও চালিয়ে গেছে। এবং বাচ্চা না হওয়ার জায়গাটাকে দেখিয়ে দেখিয়ে সেই সময় অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মানুষকে ইমোশনাল ফুল করে দিনের পর দিন একটা গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে ও নিজের ইচ্ছা খুশি মতন ব্যবহার করেছে। ও ধ্যাষ্টামি করেছে, ইত্রামি করেছে, বদামি করেছে, আর ওকে সাপোর্ট এই ওয়াইটির অনেস্ট গ্রুপ ঢাল হয়ে দিয়েছে। একটা বড় চ্যানেলকে সেই সময় শেষ করার জন্য পুরো উঠে পড়ে লেগেছিল। তাদের দোষ কি ছিল? একটা মাত্র ওয়ার্নিং স্ট্রাইক তারা এর চ্যানেলে দিয়েছিল তাদের সন্তানের জন্ম বৃত্তান্তের ওপরে প্রশ্নচিহ্ন তোলার জন্য, এবং তার প্রতিশোধ রূপে সেখানে বিগত 3 বছর থেকে 800-900টা ভিডিও তাদের নিয়ে 3 বেলা করে করেছে। কোনো দিন এমনও হয়েছে 4টে করে ভিডিও তাদের নিয়ে নামিয়েছে। এবং সেই অনেস্ট গ্রুপকে সেই সময় কাজে লাগিয়ে ও পুরো দমে ওর কন্টেন্ট নিয়ে কাজ করে গেছে, যেখানে সম্পূর্ণরূপে মিথ্যাচারিতা করে গেছে। দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে বুঝিয়েছে। গোপন সূত্রে আমি এই খবর পেয়েছি, এই খবরের মানে পুরো দমে বিশ্বাসযোগ্যতা রয়েছে, আমার কাছে প্রমাণ রয়েছে। আর ওর কথার বিশ্বাসের করে প্রত্যেকটা সমালোচক সেই সময় অনেস্ট গ্রুপে যারা ছিল ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ওকে প্রোটেক্ট করে গেছে। কিন্তু ওর কথা, গোপন সূত্রের যে কথা, আজও অবধি তার প্রমাণ একটাও দিতে পারেনি। তারপরে সেই অনেস্ট গ্রুপকে কাজে লাগিয়ে যখন মোটামুটি একটা ফেস ভ্যালু ওয়াইটিতে তৈরি হয়ে গেছে, সেই সময় অনেস্ট গ্রুপের মুখে লাথি মেরে প্রত্যেকটা অনেস্ট গ্রুপের একটা মেম্বারকে না জানিয়ে ও চলে গিয়েছিল মৌবউয়ের মিটআপে। এবং সেখানে মৌবউয়ের মিটআপে যাওয়ার পরে নিজেকে বিশাল হনু বাবা শুরু করলো। বড় ব্লগার ও লাতখর ক্রিয়েটার, ওই বড় ব্লগারের মিটআপে গিয়ে স্থান পেয়েছে। এবং সেই সময় ওখানে গিয়ে গীতাদির সঙ্গে সখ্যতা করলো, গীতাদিকে প্রণাম করা, মানে জড়িয়ে ধরা, অনেক নটঙ্কিবাজি সেই সময় দেখালো। এবং সেটা নিয়ে অনেস্ট গ্রুপের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হলো, এবং আস্তে আস্তে অনেস্ট গ্রুপ ভাঙনের দিকে পতিত হওয়া শুরু করলো। এবং এইভাবে ওর ওয়াইটি জার্নি প্রথম থেকে যদি দেখে যান, প্রত্যেকটা মানুষকে যখন যার সাথে মিশেছে, সেটা বসাক বলুন, সেটা অনেস্ট গ্রুপের মেম্বাররা বলুন, সেটা মৌবউ বলুন, মৌবউকে কাজে লাগিয়ে সেখানে বেশ ভিউজ গেন করলো। তারপরে পুরো দমে ওয়াইটির অনেস্ট গ্রুপকে ছেটে দিল। অনেস্ট গ্রুপের মধ্যে ঝামেলা লাগলো, সীমাদি এটা নিয়ে মানতে পারলো না, সীমাদির সঙ্গে লেগে গেল ঝামেলা। এবং সেই সময় ও আলাদা হয়ে গেল অনেস্ট গ্রুপ থেকে, যে না, ও নিজের কন্টেন্ট, যে কষ্ট করে কন্টেন্ট করবে সেই কন্টেন্টের পুরো মুনাফা ও নিজে ভোগ করবে, কাউকে তার ভাগ দেব না। বুঝতে পেরেছেন? তাহলে যে বজ্জাত প্রথম থেকে শুধুমাত্র গোপন সূত্র, তারপরে কারো কল রেকর্ড, কারো ভেতরকার খবর নিয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। মৌবউয়ের পরে মৌবউ চলে গেল, তারপরে চলে আসলো ম্যান্ডুরানির সঙ্গেও যখন তাদের ডিভোর্স হলো, তখন কি করলো, ম্যান্ডুরানির সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করলো।
অথচ ভিউয়ার্সদেরকে বললো ম্যান্ডু রানী ওর সঙ্গে যোগাযোগ করেছিল, ম্যান্ডু রানী ওকে দেখে কান্নাকাটি করেছিল, ওকে ফোন করে বলেছিল দিদি তুই আয়, আমার করুণ অবস্থা, দিদি তুই আয়, আমি নালে কিছু করে ফেলবো। সেই শোনার পরে একেবারে ছুটতে ছুটতে রানাঘাটে গিয়ে সেই বোনকে কাঁদ দিতে গেছিল। তখনও অনেস্ট গ্রুপকে পুরো দমে মিথ্যে কথা বলে সেখান থেকে বেরিয়ে মানে ম্যান্ডির সঙ্গে দেখা করে হুলের গাড়ির পেছনে বসে বাইকে বসে ফ্ল্যাট পর্যন্ত গিয়ে দুজনকে দুটো ছেলে মেয়েকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আউচের পুরো আরাম নিয়ে বাইরে বেরিয়ে সঞ্জয়দাকে ফোন করে রীতিমতন মিথ্যে কথা বলেছিল এখানে থার্ড পার্টির কোনো গল্প নেই, স্বামী স্ত্রীর প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা হয় না, স্বামী কুলাঙ্গার, স্বামী ওর নাম কি বলে নেশাখোর, গাঁজাখোর, মাতাল, স্বামী হচ্ছে কাপুরুষ, তাই কারণের জন্য মারধর করে, শারীরিক মানসিক নির্যাতন করে, সেই কারণের জন্য ওরা আলাদা হয়ে যাচ্ছে, এর বাইরে কোনো গল্প নেই। এবং আমার মনে পড়ে সেদিন সঞ্জয়দা ওর কথার ওপরে বেস করে বিশ্বাস করে একটা ভিডিও করেছিল যেখানে বলেছিল এখানে কোনো থার্ড পার্টির ব্যাপার নেই, স্বামী স্ত্রীর প্রবলেম। অথচ তার আগে ও হুলের সঙ্গে রীতিমতন কনফারেন্স কলে কথা বলেছিল, ম্যান্ডি যে পরকীয়ায় লিপ্ত জেনেছিল, অথচ মানুষকে পুরো দমে বোকা বানিয়েছিল। তাহলে এই যে নাম্বার 1 হওয়ার জার্নি, সেই নাম্বার 1 হওয়ার জার্নিতে আপনারা কি দেখেছেন? কোথাও এতটুকু সততা দেখেননি। মিথ্যাচারিতা, ধ্যাষ্টামো, বদামো, ইত্রামো যা যা আছে, মানুষের অপগুণ, একটা মানুষের মধ্যে সু এবং কু দুটো গুণ থাকে, তো যত কুগুণগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করে ওয়াইটির মার্কেটে টিকেছিল। যেখানে পরকীয়া, যেখানে মিথ্যাচারিতা, যেখানে মানুষ ঠকানো, মানুষকে ইমোশনালি সুড়সুড়ি দেওয়া। প্রথমে যদি আপনারা দেখেন ও যখন ওয়াইটিতে এসছিল ওর কি দেখিয়েছিল, ওর কোল শূন্য, সেই শূন্য কোল ভর্তি করার জন্য ও ট্রিটমেন্ট করাবে, ওয়াইটির পয়সায় ট্রিটমেন্ট করাবে, কারো কাছ থেকে পয়সা নেবে না। আপনারা আমাকে ভিউজ দিন, সেই ভিউজ থেকে যা ইনকাম করব সেই ইনকামের বেসিসে ও ট্রিটমেন্ট চালাবে। মানুষ ভরে ভরে ওকে ভিউজ দিয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে ও এতটাই মিথ্যেবাদী। লকডাউনের সময় যেই চ্যানেলটা খুলেছিল সেই চ্যানেলটা প্রথমে খাওয়ার চ্যানেল ছিল, যেই চ্যানেলের গান্ডে পিণ্ডে গেলার পুরো খরচাটা ওর শ্বশুরমশাই দিয়েছে। এবং শুধু তাই নয়, ও বলেছে ওর সংসার চলে না, ওর বরের পয়সায় জল গরম হয় না। সেই সময়ও ও কি করেছে, ও পাবে গিয়ে আইএমএ ডিস্কো ড্যান্সার, নটঙ্কিবাজি করে, ওখানে গিয়েও নাচানাচি নাচন কোদন করেছে লাল জল খেয়ে। তার মানে ও যে দিন আনা দিন খাওয়া ঘর থেকে কোনো ওর শ্বশুরবাড়ির অবস্থা তেমন ছিল না, বা ও যে কোনোদিনও অভাব বোধ করেছে শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পরে, সেটা সর্বৈব মিথ্যা কথা, সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু মানুষের সঙ্গেও মিথ্যাচারিতা করেছে। তাহলে আজকে নাম্বার 1 সমালোচক হওয়ার জন্য কি কি করেছে? ধ্যাষ্টামো করেছে, ইত্রামো করেছে, বদামি করেছে, চরিত্রকে খান খান করে ওয়াইটিতে বিক্রি করেছে। এবং শুধু তাই নয়, নিজের 12 বছরের বিবাহিত সম্পর্ককেও দায়ে লাগিয়ে একটা স্কুল শিক্ষকের মান সম্মানকে খান খান করে ওয়াইটির মার্কেটে বিক্রি করে তার গালের মধ্যে ছেঁড়া চপ্পল দিয়ে জুতিয়ে বুঝিয়ে দিয়েছে। একজন স্কুল শিক্ষক তার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারেনি, তিনি শিক্ষা দিতে ব্যর্থ। তার 12 বছরের বিবাহিত তার ছেলে 12 বছরের বিবাহিত স্ত্রীকে ছি ... বলেছে। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে নাম্বার 1 পজিশনে, সমালোচকদের মধ্যে নাম্বার 1 পজিশনে এসছে। আমরা সমালোচনা সবসময় গু গোবরকে নিয়ে করি। যারা নোংরামি, ধ্যাষ্টামি, ইত্রামি, বজ্জাতি করে তাদের জুতানোর জন্য আমরা সমালোচনা করি। তাহলে এই জুতাখোর ডে 1 থেকে জুতাখোর ছিল, যত দিন গেছে জুতাখোর থেকে লাতখোর, লাতখোর থেকে বোতলখোর, বোতলখোর থেকে মাতাল, একটার পর একটা উপাধি পেয়েছে। মানুষের প্রমোশন হয়, ও ডিমোশন হয়েছে। দিন গেছে, নোংরামি ইত্রামি চরম লেভেলে গিয়ে নোংরামি করেছে, এবং সেখান থেকে ডে 1 আজকের ডেটে
ও নাম্বার ওয়ান সমালোচকে পরিণত হয়েছে। একটা পঙ্গু ছেলের গোপন অঙ্গে বসে চাপ দিয়ে দেখবে, যেটা আমরা সাধারণ হাউসওয়াইফরা এই ধরনের কথা বলা তো দূরস্থ, চিন্তায়ও আনতে পারি না, সেটা ওরই এক সহ ক্রিয়েটারকে, তাও একজন পুরুষ ক্রিয়েটারকে দাঁত কেলিয়ে বর্ণনা করেছে যে তার গোপন অঙ্গে আমি বসবো, সে ঠেলবে, আমি দেখবো দাঁড়ায় কিনা। তারপরে সেই মহিলা যদি নাম্বার ওয়ান সমালোচক না হয়, তাহলে কে হবে বলুন তো? একটা সময় আমাদের কেয়া সাবান উলঙ্গ হয়ে নাম্বার ওয়ান ওয়াইটি কুইনে পরিণত হয়েছিল। প্রত্যেকটা সমালোচককে আঙুল দিয়ে বলতো, তোদের ভরণ পোষণ আমার জন্য চলে, আমি তোদের অন্নদাত্রী। আমার পেছনে হাজারটা পুরুষ লাইন দিয়ে থাকে। আজকে সেই কেয়া সাবানের অবস্থা দেখুন, ইতিহাস সাক্ষী। অহংকার যে করেছে তার পতন এমনভাবে, যে যতটা বড় অহংকার করেছে সে ততটা জোরেই নিচে পড়েছে, আর নিচে পড়ে টুকরো টুকরো এমন হয়েছে যেই টুকরো টুকরোকে একসাথে করে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আর আজকে এই বজ্জাতকে দেখে আমার সেটাই মনে হচ্ছিল, নাম্বার ওয়ান সমালোচক, যার এত ভিউজ হয় যে ভিউজের ধার পাশে অন্য কোনো ক্রিয়েটার আসতে পারে না। মারুকে নিয়ে অনেকেই সমালোচনা করে, দেবশ্রী দিও নেগেটিভ হইতে মারুকে নিয়ে সমালোচনা করে, কিন্তু দেবশ্রী দিকে নিয়ে কেউ কিন্তু মাথা ঘামায় না। কেন ঘামায় না? প্রশ্নটা তো তোর নিজেকে করা উচিত ছিল। কেন দেবশ্রী দি মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করার পরেও দেবশ্রী দিকে নিয়ে কেউ অতটা মাথা ঘামায় না? কারণ দেবশ্রী দি তোর মতো নোংরা লেভেলে নেমে সমালোচনা করে না। সমালোচনাটা সমালোচনার মতনই করে, তবুও যেখানে যেখানে মনে হয় তিনি একটু বেশি বলছেন, সেখানে সেখানে তিনি সমালোচিত হন। যেমন রিসেন্টলি আমি তাকে নিয়ে সমালোচনা করেছিলাম, যখন তিনি বলেছিলেন যে মারু তার বাচ্চাকে নিয়ে যে নোংরা কথাটা একজন বলেছে, সেটাকে কন্টেন্ট করেছে সিম্প্যাথি গেইন করার জন্য, সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম। তুই তো আবার কারো ভিডিও দেখিস না, বলিস তুই মুখে আমি কারো ভিডিও দেখি না, কিন্তু প্রত্যেকের ভিডিওর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে পারিস, হাস্যকর লাগে। মানে ডে ওয়ান থেকে মিথ্যাবাদীর তকমা পাছায় লাগিয়ে নিয়ে ঘুরছিস, যার জীবনটাই শুরু হয়েছে মিথ্যে দিয়ে এবং জীবনটার সমাপ্তি ঘটবেও বোধহয় মিথ্যেই দিয়ে। একাধিক কেস। আচ্ছা বলুন তো, ওয়াইটিতে কোন ক্রিয়েটার এতটা নিকৃষ্ট লেভেলের ক্রিয়েটার হতে চাইবে, যার না আছে মান, না আছে সম্মান, না আছে সামাজিক কোনো ব্যাকগ্রাউন্ড, যাকে দেখলে দূর দূরস্থ সমাজ বহির্ভূত জীব হিসাবে মানুষ গণ্য করে, যাদের সান্নিধ্যে যাওয়ার আগে মানুষ ওয়াক থ্রু করা বেশি পছন্দ করে। একমাত্র ওয়াইটিতে যারা কাজ করে তারা বাদ দিয়ে এইসব নরকগুলোর সঙ্গে অন্য কোনো মানুষ, সমাজবদ্ধ মানুষরা এইসব বজ্জাতদের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করে না। তাহলে এই রকম নাম্বার ওয়ান ক্রিয়েটার হয়ে লাভ কি? যে নাম্বার ওয়ান ক্রিয়েটার লাতখোর, জুতাখোর তকমা নিয়ে ঘোরে, মদ মাতালের তকমা নিয়ে ঘোরে, ক্যারেক্টারলেসের তকমা নিয়ে ঘোরে, যে লাতখোরকে সকালবেলায় দেখলে মানুষ, ক্রিয়েটাররা পর্যন্ত সকালবেলা উঠে তার ভিডিও খুলতে গেলে ওয়াক থ্রু করে, তারপরে গিয়ে বেলা শেষে তার ভিডিও দেখে, কারণ সকালবেলা তার মুখ দেখলে দিন খারাপ যাবে। এরকম মানুষ হয়ে লাভ কি? এরকম নাম্বার ওয়ান ক্রিয়েটার হয়ে লাভ কি? যেই ক্রিয়েটারকে দেখলে সম্মান তো দূরস্থ, জুতাতে লাথাতেও মানুষ ঘেন্নাবোধ করে। একাধিক কেস, যার পাছার মধ্যে হুড়কো হিসাবে ঢুকে যাকে দাঁড় করিয়ে রাখে, প্রতিনিয়ত যাকে হুমকি চুমকি ধমকি দিতে বাড়িতে পুলিশ আসে, সেই রকম নাম্বার ওয়ান ক্রিয়েটার কোনো ক্রিয়েটার হতে চায় বলে আমার অন্তত মনে হয় না। আপনাদের মনে হয় এই রকম কোনো মানুষ হতে চাইবে যে মানুষের সম্মান নেই, মান নেই? একটা লাতখোর আরেকটা লাতখোরের সঙ্গে গিয়ে যখন জোটে, একটা চরিত্রহীন যখন আরেকটা চরিত্রহীনের গলায় গিয়ে জোটে, একটা দ্বিচারিতা
সম্পূর্ণ নারী যখন আরেকটা দ্বিচারিতা সম্পন্ন নারীর সঙ্গে কোলাকুলি করে, তখন তাদের সেই মিলন দেখলে সামাজিক জীব, সমাজবদ্ধ জীব যারা সমাজের ন্যায় নীতি মেনটেন করা চলে মানুষরা, ঘেন্না ছাড়া আর কিচ্ছু বোধ করে না। বিশ্বাস করুন, সেখানে জ্বলন্ত দুরস্ত, সেখানে জ্বলন্ত দুরস্ত তাদের দেখলে করুণা হয়, ঘেন্না হয়, যে সমাজ বহির্ভূত নরকের কীট গুলো যখন মিলিত হয়। আজকে বলুন তো, এই যে ম্যান্ডির সঙ্গে ওর সখ্যতা, কোন মানুষ সেটা দেখে জ্বলে? যে মহিলার সমাজে না আছে সম্মান, না আছে মান, একটা পরিবারের কথা বাদ দিন, একটা পাড়ায় কোনো অনুষ্ঠান হলে পর্যন্ত এই ম্যান্ডু রানী একা যেতে পারে না, কারণ তাকে পাড়ার লোকরা দেখলে ছিচি থুতু করে, তার সঙ্গে পাড়ার লোকরা কথা বলতে গেলে ঘেন্না বোধ করে, এতটাই সুন্দর চরিত্রের অধিকারিণী। তাহলে সে মানুষের সঙ্গে কেউ মিল হলে জ্বলবে? আজকে ম্যান্ডু যখন মিট আপগুলো করে, দেখবেন তো কটা সাধারণ মানুষ যায়, যারা যায় তারা সব ক্রিয়েটার, তাদের চ্যানেল গ্রো করার স্বার্থে তারা গিয়ে ল্যাল্লার করে। সাধারণ কটা মানুষ এই বজ্জাতকে প্রায়োরিটি দেয় দেখবেন তো। সেমভাবে এই বজ্জাত, যেটাও সমাজ বহির্ভূত জীব, নরকের কীট একটা, সমাজের কুলাঙ্গার, যে স্বামী থাকতেও 10 বছরের পুরুষে, 10 বছরের ছোট পুরুষে আসক্ত, একজন বেড পর্যন্ত গিয়ে সুরসুরি মারিয়ে নিয়েছে, আরেকজন সুরসুরি মারার জন্য লুলুরিবাজি এখনো চালিয়ে যাচ্ছে। কখনো বিবাহিত এক বাচ্চার বাপকে বলছে, আমার সঙ্গেও তো সিনেমা দেখতে চলো, কখনো তো আমার সঙ্গে একটু খেলতে পারো। হ্যাঁ, তাদেরকে দেখলে হিংসা, তাদেরকে দেখলে জ্বলন, ওয়াক্থু। এইরকম হিংসা, এইরকম জ্বলন কোনো মানুষের হয় না। যেখানে নোংরা, যেখানে আবর্জনা, সেই নোংরা আবর্জনাকে জুতাতে হয়, সময় মতন আগুন ধরানোর জন্য খোঁচাতে হয়, কারণ ওই জঞ্জালটা সমাজের জন্য বিষাক্ত। তো সেই বিষাক্ত জিনিসটা যে বিষাক্ত, সেটা মানুষকে জানানোর জন্য ঢিন্ডোরা পিটতে হয়, আর সেই ঢিন্ডোরা পিটার কাজটা আমাদের মতন সমালোচকরা করি। আর সেই কারণের জন্য তোদের মতন বজ্জাতদের চ্যানেলে মানুষ ঢু দিতে যায়, টুকি দিতে যায়, দেখতে যায়, এবং তার পরিপ্রেক্ষিতে তোদের ভিউজ হয়। আর সেই ভিউজ নিয়ে এত অহংকার করিস। হ্যাঁ, আসলে ওই জন্যই বলে, জানিস তো, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থাকাটা ভীষণ দরকার, মা বাবার সুশিক্ষা থাকাটা ভীষণ দরকার, যেটা তোদের নেই। দুটোই কুলাঙ্গারনি সমাজের, দুটোই। একটা স্বামী ঘরে নিজের বেডরুমে অন্য পুরুষের সঙ্গে দুপুরবেলায় সহবাস করে, রাত্রিবেলায় আবার ওই বিছনার চাদরেই তার স্বামীর সঙ্গে সহবাস করছে। কতটা নিকৃষ্ট লেভেলের নোংরা জাত হলে, কুজাত হলে এই কাজ করতে পারে। আর আরেকটা, সমাজে ঘরের মধ্যে বরটাকে পোষ্য পাঠা বানিয়ে রেখে হাজার একটা পুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করে যাচ্ছে। কাউকে সিনেমা দেখতে যাওয়ার অফার দেখাচ্ছে, সহবাস করতে করতে তাকে সুরসুরি জাগানোর জন্য ফোন ধরে রেখে বোঝাচ্ছে যে আমি কোন লেভেলে সুখ দিতে পারি দেখো। হ্যাঁ, সে আবার বড় বড় লেকচার দিচ্ছে এখানে এসে। কালকে যে স্যান্ডু যে ভিডিওটা করেছে, সেখানে বলছে আমরা এমন বন্ডিংয়ে আবদ্ধ, যে বন্ডিংয়ে আমরা একে অপরের যন্ত্রণা দেখলে কাঁদি। বিশ্বাস করুন, ওই কথাটা শোনার পরে না আমার পুটুক করে হাসি পেয়ে গেছে। যে মহিলা তার জন্মদাত্রী মাকে খামাচু বে বলে, যে মহিলা তার একমাত্র বান্ধবী সাজিয়েছিল, যে বান্ধবী তার পোষ্যের জন্য চাকরিটা ছেড়ে দেয়, সেই তার একমাত্র সন্তানকে আই লাভ ইউ, আই কিস ইউ বলে, আই মিস ইউ বলে, এবং যে মহিলা
তার স্বামীকে, 12 বছরের বিবাহিত স্বামীকে ছি ডট ডট বলার জন্য মুখে 4টে লাথি মেরে বেরিয়ে যায়, যে মহিলা তার 12 বছর সংসার জীবন থাকার পরেও তার শ্বশুর শাশুড়িকে আপন করতে পারে না, তার নিজের বোনের সন্তানটাকে আপন করতে পারে না, যে সন্তানটার মানে 12 বছরের বিবাহবার্ষিক পালন উপলক্ষে যখন সেই সন্তানটা আসে, মাতৃস্নেহে সেই সন্তানটাকে আগলে কোলে পর্যন্ত নেয় না, সে আজকে তার পরিবারের লোককে বাদ দিয়ে বাইরের লোককে ভালোবাসে। এবং কি বলছে, স্যান্ডুকে আমরা কঙ্কাল হতে দেব না। বলছে কি, শোন না, তুই যে কঙ্কাল হতে দিবি না বলছিস, তোর ভাই তো কঙ্কাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। 3 বছর আগে স্যান্ডির চেহারা দেখবি, আর তোদের মতন অকাল কুষ্মাণ্ডগুলোর সান্নিধ্যে যখন এই ছেলেটা এসছে, তার আজকের ডেটের চেহারা দেখবি, তার মুখে ডিপ্রেশনের ছাপ পুরো পড়ে গেছে। কতটা অসহায় ওই ছেলেটি তার স্ত্রীর নোংরামিতে। এবং সে নিজে যেহেতু রোজগার করতে পারে না, সেই জায়গায় সেই ছেলেটার কি পরিস্থিতি আমরা সবাই দেখতে পাচ্ছি। আর সেখানে যারা হাড় গোড় বের করে তাকে কঙ্কালে পরিণত করেছে, সেই বজ্জাত বলছে, যে বজ্জাত গলা ঠিকরে ঠিকরে চিৎকার করে বলেছে, আরে তুই তো বেজন্মা, তোর তো মানে বাবা মার ঠিক নেই, তুই রোজগার করতে পারিস না, তুই হচ্ছিস মদখোর, মাতাল, গাঁজাখোর। তারপরে কি জুয়াখোর, নেশারি, গাজেরি, এইসব বলেছে। আজকে সে বলছে, আমরা বোনরা দিদিরা তোকে আগলাবো ভাই, তোকে আমরা কঙ্কাল হতে দেব না। সত্যি বলছি, এইসব ইত্রামি তোর দ্বারাই সম্ভব। যেটা কোনো মানুষ করতে পারে না, সেটা তুই করতে পারিস। আর সেই কারণের জন্যই তোকে দেখলে মানুষের ঘেন্না আর ওয়াক থু ছাড়া আর কিচ্ছু আসে না। পচা জিনিসে সবসময় মাছি ভনভন করে, এটা মনে রাখবি। তুই হচ্ছিস ওয়াইটির সব থেকে বিষাক্ত পচা জিনিস, যেখানে শুধু মাছিরাই ভনভন করবে, সেখানে প্রজাপতি উড়বে না। বুঝতে পেরেছিস? কাজেই ওই মাছিদের ভনভনানি দেখে তুই খুশি হচ্ছিস, খুশি হ, যেটা দেখলে আমরা খুশি হই না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও।